যে রেডিয়েশনের মাত্রাটা স্পেশালি মোবাইল টাওয়ার থেকে বিটিএস থেকে এটা মানবদেহের জন্য কত ক্ষতিকারক এই উদ্দেশ্য করে উল্লেখ করে তারা একটা রিট পিটিশন দায়ের করে। তো রিট পিটিশনে বিটিআরসিকে এবং মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়কে পার্টি করে। তারপরে মহামান্য হাইকোর্ট বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশন দিয়েছে, কমপ্লাই করতে বলেছে যে এখন যে বিকৃতনের মাত্রাটা আছে ওটা কি স্ট্যান্ডার্ডে আছে এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে তাদের স্ট্যান্ডার্ডগুলো কি, ইন্ডিয়াতে কীরকম স্ট্যান্ডার্ড আছে এবং বাংলাদেশে কী স্ট্যান্ডার্ডে করা যায় এবং রিলেটেড কোনো গাইডলাইন আছে কি না, এই সমস্ত ইস্যু গত প্রায় 1 বছর যাবত বিভিন্ন সময় হিয়ারিং হয়েছে। আজকে পিটিশনার যারা ছিলেন তারপরে মন্ত্রণালয় এবং বিটিআরসি তাদের সাবমিশন শেষ করে দিয়েছে এবং মাননীয় আদালত 23শে এপ্রিল জাজমেন্টের জন্য ডেট ফিক্স করে দিয়েছে। আমাদের কাছে অনেকগুলো ইস্যু, এখন ধরেন আমরা টোটাল 8টা এভিডেভিট অ্যান্ড কমপ্লায়েন্স দিয়েছি। জাজ সাহেব অনারেবল হাইকোর্ট জাজ যিনি আমাদেরকে বলেছেন অনেকগুলো ইস্যু বলেছেন, তার মধ্যে কতগুলো ইস্যু যে আমরা যে গাইডলাইনটা আগে ছিল না, এখন একটা ড্রাফট গাইডলাইন এই ডিরেকশন অনুযায়ী আমরা প্রিপেয়ার করেছি বিটিআরসি। এই ড্রাফট গাইডলাইনটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার মন্ত্রণালয় কতগুলো অবজারভেশন দিয়ে তারপরে কোর্টের অনেকগুলো অবজারভেশন দিয়ে আবার আমাদের কাছে পাঠিয়েছে। যেমন ধরেন যে এই ড্রাফট গাইডলাইনে অনেকগুলো ইস্যু ছিল যে তারা যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় রেডিয়েশনের কারণে তার প্রতিকার কী, তার এগেনস্টে ব্যবস্থা কীতে সে কী ব্যবস্থা নেওয়া হবে এবং যারা মোবাইল অপারেটর বলেন যারা লাইসেন্সি আছে তাদের যদি গাইডলাইনে ভায়োলেশন হয় তারা বিটিআরসি কী ক্ষতিপূরণ যে ভিকটিম হয়েছে তাকে দিতে পারে, এই ধরনের ইস্যু অনেকগুলো আছে। তারপরে যেমন ধরেন 2টা মোবাইল অপারেটর বা অন্যান্য যারা বিটিএস টাওয়ারে যারা আছে তাদের মধ্যে যদি ডিসপিউট হয় তখন কিভাবে এই জিনিসগুলো ইস্যুগুলো রিজলভ করা যাবে। তারপরে রেডিয়েশনের মাত্রাটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেমন ধরুন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে আইটিইউ, আইইসি, আইসিএনআইআরপি, এদের যে স্ট্যান্ডার্ডগুলো আছে ওই স্ট্যান্ডার্ডগুলো আমরা কতটুকু ফলো করেছি এবং ভবিষ্যতে যে ইন্ডিয়াতে রিসেন্টলি একটা জানেন আপনারা যে একটা জাজমেন্ট হয়েছে, ওই জাজমেন্টের যে ওইখানে ওরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে ওগুলোর থেকে অনেক মাত্রাগুলো বলেছে যে ওই মাত্রার থেকে আরও তারা কমিয়ে দিয়েছে। বাংলাদেশে কি ওই ধরনের কিছু করা যায় কিনা, পিটিশনের এই সমস্ত ইস্যু যখন দিয়েছে তখন বিটিআরসি তার প্রত্যেকটা ইস্যু তার একটা কমিটি গঠন করা দেওয়া হয়েছিল। এই কমিটিগুলো পর্যালোচনা করে প্রত্যেকটা অ্যান্সার এভিডেভিট অ্যান্ড কমপ্লায়েন্সের মাধ্যমে আমরা দাখিল করেছি। এখন মহামান্য আদালত আমাদের যে কমপ্লায়েন্স যেগুলো আছে তারপরে পিটিশনের যে বক্তব্য এবং মন্ত্রণালয়ের বক্তব্য দিয়ে ফাইনালি একটা জাজমেন্ট দিয়ে যাবে। এখন যে মাত্রা নির্ধারণ করার জন্য আগে কোনোরকম কোনো অ্যাপারেটাস বাংলাদেশে ছিল না। তারপরে বিটিআরসি একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে জার্মানির থেকে কতগুলো মেশিনগুলো কিনে আনে এবং তারা অনেকগুলো টেস্ট রান কোর্টের আদেশের পরে তারপরে তারা অনেকগুলো জায়গায় টেস্ট রান করিয়েছে এবং টেস্ট রানে সোফার যে রিপোর্টগুলো পেয়েছে এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের থেকে অনেক কম মাত্রায় পেয়েছে। সো এখন পর্যন্ত আমাদের কাছে যে এভিডেন্সগুলো আছে মানবদেহের জন্য এমন কোনো ক্ষতি করার কোনো কিছু এখনও পাওয়া যায়নি যে পর্যন্ত টেস্ট রান হয়েছে। পরিবেশের জন্য এখন যেমন ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ডগুলো যে দেওয়া হয়েছে যে এখন শুনে কিছু ইস্যু আছে, এখনও অনেক এক্সপেরিমেন্ট চলতেছে সারা বিশ্বেই, যে ওখানে যেমন ধরেন এই এক্সপেরিমেন্টগুলো এখনও কোনো ক্রেডিবল এভিডেন্স আমরা পাইনি, সারা বিশ্বেও পাইনি যে এই রেডিয়েশনের মাত্রা যে স্ট্যান্ডার্ড ফলো করেছে এর থেকে যদি কোনো কম হয় কোনো ক্ষতিকর হবে। সো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে তার থেকে অনেক কম মাত্রায় এখানে রেডিয়েশন পাওয়া গেছে। সোফার কোনো রকম কোনো পরিবেশ বা ইসের জন্য পাওয়া যায় না। হ্যাঁ, তারপরে যেমন ধরুন মোবাইল ফোনগুলো সেটগুলো আছে এখানে একটা বলে সার ভ্যালু, যে একটা মানবদেহের জন্য একটা মোবাইল সেট কতটুকু রেডিয়েশনের ক্ষতিকর হবে, ওই ভ্যালুর সার ভ্যালুগুলো অনেকগুলো প্রিকশন আমাদেরকে নিতে হবে। যেমন ধরেন কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে আপনি মোবাইল সেট আমদানির আগেই আমরা যদি এই রেডিয়েশনটা কতটুকু কী হয় না হয় এটা যদি আগে একটা এনওসি আমরা দিই দেন তাহলে এটা সবার জন্য বেটার হবে। এই ধরনের ইস্যুগুলো আসছে আর ঠিক আছে। এখন ছেড়বো ভাই আমরা আচ্ছা, আমরা যে এই পর্যন্ত যে রিপোর্ট আমাদের কাছে আছে এখানে মানবদেহের মতো ক্ষতিকারক কোনো কিছু এখনো পাওয়া যায়নি। তবুও এখন যে পিটিশনার অনেকগুলো সাবমিশন রেখেছে, স্পেশালি ইন্ডিয়াতেও এটা হয়েছে, স্কুল তারপর হসপিটাল এই সমস্ত ইস্যু জায়গাগুলো অনেক ভার্নারেবল।
এখান থেকে যেমন ধরেন বাচ্চারা যদি রেডিয়েশনের মাত্রাটা ওদের সহনীয় ক্ষমতা অনেক কম। সো এই ইস্যুগুলো জাজ সাহেব আমাদের অনারেবল জাজ দেখবেন, পরবর্তীতে স্কুলের আশেপাশে যে টাওয়ার আছে ওই সম্বন্ধে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি যে ওই সমস্ত টাওয়ারগুলো কী হবে বা হসপিটালের আশেপাশে কী টাওয়ারগুলো আছে না আছে, এই ইস্যুগুলো হয়তো আমরা জাজমেন্টের মধ্যে একটা জিনিস আসবো। হ্যাঁ, 23শে এপ্রিল